আমাদের হিন্দুরা কেন অত্যাচারিত হবে শুধুমাত্র তারা গলায় কণ্ঠে মায়েরা শাখা পলা সিঁদুর রাখার জন্য? কেন হিন্দুরা জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে হর মহাদেব বলার জন্য কেন তারা নিপীড়িত বঞ্চিত হবে? কেন ধুতি পরার জন্য সিঁদুর পরার জন্য হিন্দু পুরুষ বা নারীরা তারা কেন আক্রান্ত হবে? কেন বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তার বাড়িতে আগুন দেওয়া হবে, লুট করা হবে? আমরা জানতে চাই এখান থেকে। তাই আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি। আমরা অত্যন্ত ব্যথিত লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত। তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বন্টিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে, প্রসাদ দিয়ে, সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি
তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। আমাদের পরিচয় আমরা বিজেপি করি, তো আমাদের প্রথম পরিচয় আমরা সনাতনী এবং ভারতীয়। আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের যুদ্ধ করার বা অস্ত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু গণতান্ত্রিক ভাবে সীমান্তের বর্ডারে দাঁড়িয়ে, বাংলাদেশে ডেপুটি হাই কমিশনারের সামনে দাঁড়িয়ে এবং প্রত্যেক দিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত হিন্দুদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছি। এটা আমরা যদি না করি, আমরা যদি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় আউ করি, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তাই আজকে আমরা অন্য জায়গার সাথে সাথে এখানেও পথে নেমেছি। আমাদের গোরখপুর মহন্তপীঠের মহারাজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এই জন্য বলেছেন হরিয়ানা ভোটের আগে যে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো নেক রহেগে। অর্থাৎ বাংলা করলে এটাই দাঁড়ায়, আমরা যদি বিভক্ত হই আমাদেরকে কাটবে, আমরা যদি এক থাকি ভালো থাকবো। একইভাবে হিন্দু হৃদয় সম্রাট, যার প্রধানমন্ত্রীত্বে 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যাতে আমরা 2024-এর 22শে জানুয়ারি রামলালার জন্মস্থানে রাম মন্দির পেয়েছি এবং পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিয়ে 13 কোটি দর্শনার্থী, এক বছর এখনো হয়নি, 22শে জানুয়ারি হবে, 13 কোটি দর্শনার্থী তারা রাম মন্দির দর্শন করে আজকে পৃথিবীর মধ্যে রেকর্ড হয়েছে। সেই নরেন্দ্র মোদীজি কি বলেছেন, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। অর্থাৎ আমরা যদি সনাতনীরা, জনজাতিরা ঐক্যবদ্ধ থাকি, তাহলেই কেবলমাত্র আমরা সুরক্ষিত থাকব। তাই আমাদের গ্রামে গ্রামে নানা কমিটি আছে, নানা ক্লাব আছে, নানা সংগঠন আছে, কিন্তু আমার মনে হয়েছে বাংলার হিন্দুদের সময় এসেছে তাদের ধর্মরক্ষা কমিটি তৈরি করার জন্য। কারণ ওপারের ইউনুস যাহা, এপারের মমতাও তাহা। ওপারের ইউনুস যা করছে, এপারের মমতা, তার পুলিশ, তার গুন্ডারা একই কাজ করছে। 2024 সালে দুর্গা পূজাতে ফালাকাটাতে মণ্ডপ আক্রমণ হয়েছে, বলছে শঙ্করধ্বনি, উলুধ্বনি করা যাবে না। মারা প্রতিবাদ করেছে, বলছে লাখতর লক্ষ্মীর ভান্ডার, আগে ধর্ম পরে অন্য কথা, ধর্ম রক্ষতি রক্ষিত, গীতাতে যা বলে গেছে। একইভাবে গার্ডেন রিচে ঢুকে পড়ে বলেছে মাইক বন্ধ করো, আমাদের এলাকা, তোর বাপের এলাকা। আমি ওই মন্দিরে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গাকে, ওদের বুকের উপরে দাঁড়িয়ে। শ্যামপুর হাওড়াতে বিসর্জনের দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। কালী পুজোতে কলকাতার রাজাবাজারে আমাদের কালী ঠাকুর ভেঙেছে এবং আমাদের ওখানে অত্যাচারিত হয়েছে মানুষ। কার্তিক পুজোতেও ছাড়েনি, বেলডাঙ্গাতে 50-এর বেশি মন্দির আক্রান্ত হয়েছে।
প্রচুর মানুষ আহত হয়েছে, প্রচুর দোকান লুটপাট করা হয়েছে বেলডাঙ্গাতে কার্তিক পুজোতে। তাই এ বাংলায় আমরা কেউ সুখে নেই, ধর্ম পালনের অধিকার নেই। আজকে এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মমতা ব্যানার্জি তো মুখ, মমতা ব্যানার্জি তো মুখোশ, আসল মুখকে জনাব ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান। সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুসকে সমর্থন করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে বোমা বিস্ফোরণে জঙ্গিদের সমর্থন করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে গোটা বাংলাতে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ফিরহাদ হাকিম তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিম বাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে ধর্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদারের। এখানেও ফিরহাদ বলছে আসুন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%। আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন? 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এই রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। সেমিফাইনালে হেরেছেন আর ফাইনালে হারিয়ে এই অপরূপ বঙ্গোপসাগরের তীরে থাকা রামনগরকে আমরা সম্পূর্ণ গেরুয়াময় করব, জিহাদিদের হাত থেকে বাঁচাবো। প্রতিমা একের রতনপুরে গিয়ে দেখবেন কিভাবে রোহিঙ্গারা বসতি গেড়েছে। দেখবেন দীঘার চিত্র কি করে চেঞ্জ করছে। এত লোক কোথা থেকে আসছে, কারা দীঘাতে দখল নিতে চায় দেখবেন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি একটা জালি হিন্দু। আপনি জগন্নাথ মন্দিরের নাম করেছেন, তৈরি করেছেন। আপনি কেন আপনার সরকারি টেন্ডারে লিখেছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার? কেন সরকারি কাগজে
জগন্নাথ শ্রী জগন্নাথ ধাম টেম্পল লিখতে পারেননি। কারণ শুনে রাখুন, যত খুশি ভাস্কর্য করুন, স্থাপত্য করুন, আমার বা আমাদের কোনো আপত্তি নেই। 4 ধামের 1 ধাম পুরী ধাম, পুরী ধাম দুটো হয় না, পুরী ধাম বদলানো যায় না। আপনি করুন। আপনি এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে আপনি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন, না হবে না। আপনাকে সবাই চিনে ফেলেছে। আমরা রাম মন্দির গড়েছি রাজ্য কেন্দ্র সরকারের টাকায় নয়, আমরা 2,500 কোটি টাকা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়ে হিন্দুদের টাকায় তৈরি করেছি। আর আপনি এখানে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার লিখেছেন টেন্ডারে, আর হেলিকপ্টার করে এখানে এসে বলছেন জগন্নাথ মন্দির করলো। আচ্ছা, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, অক্ষয় তৃতীয়া আপনি উদ্বোধন করুন। স্থাপত্য করেছেন, ভাস্কর্য করেছেন। আপনি সেদিন বলছিলেন প্রেসে যে এখানে প্রসাদ পাওয়া যাবে, এখানে প্রত্যেক দিন পুরী ধামের মতো ধ্বজ চেঞ্জ করা হবে। আচ্ছা মাননীয়া, আপনি জানেন কি পুরী ধামে সনাতনী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ আছে? জানেন তো? আপনি এটা লিখতে পারবেন তো? পারবেন লিখতে তো? দম আছে? অপেক্ষায় থাকলাম অক্ষয় তৃতীয়ার দিনে। আর দীঘাতে আমি বড় কর্মসূচি নেব মকরের পরে নেব, এবং আমার সঙ্গে জগন্নাথ দৈতাপতিজির কথা হয়েছে। পুরী ধামে কিছুদিন আগে এসেছিলেন, তিনি রামনগর বা দীঘাতে একটা বড় ধর্মসভা করবেন। শ্রী জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, শ্রী বলরামকে সামনে রেখে সেই ধর্মসভা হবে ধ্বজ নিয়ে, শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে। আপনারা সেখানে সবাই আসবেন, তাদের মুখ থেকে আপনারা তাদের সুবচন শোনার জন্য। আমার সঙ্গে কথা হয়েছে, তিনি আসবেন এবং আপনাদের কাছে মিলিত হবেন। সবাই ভালো থাকবেন, এক থাকবেন তো? এক থাকবেন তো? দুনিয়ার হিন্দু। পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে, এটা আমরা বারে বারে বলেছি। কারণ এখানে যে সরকার চলছে, সেই সরকার জঙ্গিদের সরকার চলছে। এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদত দেওয়ার সরকার চলছে, এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ। এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায়, এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন, তার শামশেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে। এবং সম্প্রতি 2 দিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে, ফরিদ শেখ, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন 1 জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ, ভাইপো জিন্দাবাদ বলছিলেন। দাদা, মহানন্দা দখল করে বালি চুরি এবং অবাধে লুট চলছে। কোনো নদীর অস্তিত্ব নেই। শুধু মহানন্দা কেন, আপনি সুবর্ণরেখা, কাঁসাই, এই যে রামনগরে বসে আছেন, দেপালের পর থেকে বাধিয়া পর্যন্ত লুট আর লুট। এখানে বিলাট বালি র্যাকেট, তার সঙ্গে জেহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত। কোথাও এই কাছে সুবর্ণরেখা, আপনি যান, এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোনো নদীর অস্তিত্ব নেই। তমলুকে হাত দিয়েছিল, জনগণ তাড়া করতে পালিয়েছে কয়েকদিন আগে। সব জায়গায় একই জিনিস চলছে। মালদার কাউন্সিলরকে কৃষ্ণ চৌধুরী গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন। মালদায় কাউন্সিলর খুনে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন কৃষ্ণ চৌধুরী। গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন, আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি। ও রাজ্য সরকার চাইলে সিবিআই কে তো ট্রান্সফার করতে পারে, কোর্টে যাওয়ার তো দরকার নেই। সব জায়গায় পাবেন। আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে।
এতে শুধু হিন্দু নয়, ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা, তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে। এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই। এরা কেউ শরণার্থী নয়, এরা সবাই অনুপ্রবেশকারী। দাদা, রাজ্যের জেলে বসেই জেএমবি জঙ্গিরা যে ছক করছে, গোয়েন্দারা বলছে যে জেলে বসে এগুলো ছক তৈরি জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে, অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত, শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায়, যেদিন চায় বেলের মোরব্বা খায়। সত্যিকারের হিন্দু ধর্ম নয়, সনাতন ধর্ম পরিবর্তন করেন ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। এখন রূপান্তরকারী হিন্দু ধর্ম প্রচার চলছে বাংলায়। রূপান্তরকারী উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই। ওনার ধর্ম সম্পর্কেও যেমন আমাদের যতটুকু জানি তার বাইরে বলা উচিত নয়। আমরা কখনোই বলি না, কারণ আমরা স্বামীজির শিষ্য। তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছে। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম, এখন 25টা বিক্ষোভ মিছিল বেরোতো, 30টা থানায় গিয়ে ফেলবে। পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন। 39% ভোট তো আমাদের দিয়েছেন। একটা বড় অংশের হিন্দু ভাতার লোভে বা অন্য কোনো কিছুর লোভে ভোট অন্য জায়গায় দিচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি, ভাতা বেড়েছে। এখানে যেটা 1000 টাকা পাওয়া যায়, মহারাষ্ট্রে সেটা 2100 টাকা দেয়, হরিয়ানাতে 2100 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, মধ্যপ্রদেশে সেটা 3000 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, সেটা অসমে আমরা 2500 টাকা দিই। কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই। একজন মন্ত্রী নিজে বলছেন 33% হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন। এবং আমি অন্তত প্রতিবাদে নামব। যেমন ফিরহাদ হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি, দুঃখ প্রকাশ করিয়েছিলাম। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা, অপব্যাখ্যা, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব। এবং আমি হিন্দু সমাজকে বলছি, ওনার নামে বিভিন্ন থানায় এখন যাওয়ার দরকার নেই, নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেল করে এফআইআর করব। বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধ মহড়া ঘুরে দেখলে কি বলবেন? বাংলাদেশের যুদ্ধ মহড়া ঘুরে দেখলে বাংলাদেশে আবার সেনাবাহিনী আছে, বাংলাদেশে সেনাবাহিনী আছে। আমি আপনার কাছ থেকে শুনলাম। সালাম ধর্মে হিংসা নেই, স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু রক্ষা করেছিলেন। সালাম ধর্মে হিংসা নেই, স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু ধর্ম রক্ষা করেছিলেন। বাংলা ভাষা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন 29 কোটি। কে বলছে এই কথাগুলো? আমি বললাম তো, উনি যেগুলো বলছেন অনধিকার চর্চা করছেন, হিন্দু ধর্মকে অপমান করছেন। উনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অপব্যাখ্যা করছেন। স্বামী বিবেকানন্দ অনেকবারই বলেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি গেরুয়া বসন পরতেন। এরা গেরুয়া মুছে ফেলতে চায় বাংলা থেকে। মমতা ব্যানার্জি সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়াকে আক্রমণ করেন। ভারত সরকার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে মেটাল কালার করতে বলেছিল বলে মমতা ব্যানার্জি একটা হসপিটালকেও মেটাল কালার করেন। উনি কি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন? উনি অপব্যাখ্যা করছেন, উনার ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছেন। যেহেতু এখানে মুসলিম লীগ 2 সরকার চলছে, এই কথাগুলো উনি বলতে পারছেন। এটা যদি রাজস্থানে বা উত্তরপ্রদেশে বলতেন, ওকে এতক্ষণে শ্রীঘরে টেনে তুলে নিয়ে যেত। আমরা ব্যবস্থা নিচ্ছি, জানি। রাজ্যের মাধ্যমিক ড্রপ আউটের শতাংশ কার্যত 12 ড্রপ আউট। মাধ্যমিক পড়বে কেন, পড়াবে কেন? একটাও তো চাকরি নেই। 2 কোটি বেকার। মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে
উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান, আর হিন্দু যারা ওবিসি আছে, ঘোষ আছে, তিলি আছে, তেলি আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কুম্ভকার আছে, আমাদের মাহাতো আছে, এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন, হিন্দু ওবিসিদের অধিকার। সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না। কুকুরের ল্যাচকে যেমন সবাই মিলে, আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম, আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম, ল্যাচ হয়তো ছিঁড়ে যেত কিন্তু সোজা হতো। এক টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধে সিদ্ধ করুন, সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে নিতাই স্যারকে জিজ্ঞেস করে আসুন, পিডাব্লিউডি জমি বিচে ছেড়ে দিয়েছে এখানে টাকা।